শুভেচ্ছা। শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। একই সাথে হবে জাতীয় নির্বাচন ও গণভোট। তবে আইনভিত্তিক কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দলগুলো। আলোচনায় এসেছে সংবিধান আদেশ, সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ, গণপরিষদ গঠন। গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের আরপিওতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও এসেছে। প্রায় ৮ মাসের আলোচনা শেষে ৮৪টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। মৌলিক সংস্কারের ১১টিতে আছে আপত্তি। সনদের খসড়াও চূড়ান্ত, কিন্তু এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে এই ইস্যুতে আটকে আছে কমিশনের আলোচনা। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। তবে আইনি ভিত্তি কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে বিতর্ক। সংবিধানের ১০০ অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টের মতামত নিয়ে তারপর গণভোটের প্রস্তাব বিএনপির। সংসদ সদস্যদের জন্য যে ব্যালটটা থাকবে তার পাশাপাশি জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কি নাই, হ্যাঁ বা না, এইরকম একটা ব্যালট থাকতে পারে। এটাও তো গণভোট, কারণ একই আয়োজনে সেই আয়োজনটা করা গেলে তাহলে রাষ্ট্র সব দিক থেকে ব্যয় সংকলন করতে পারবে এবং জনগণের ম্যান্ডেটটাও নেওয়া যাবে। তবে জামায়াত ইসলামী মনে করে এতে করে বিচার বিভাগ রাজনীতিকরণ হবে, হারাবে নিরপেক্ষতা। সংবিধান আদেশ জারি করে সনদ কার্যকরের প্রস্তাব দলটির নেতাদের মতে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সম্ভব। 106 ইজ নট দি জাজমেন্ট। এটা কোনো জাজমেন্টও না, এটা কোনো বাইন্ডিং নেচার নাই। ধরেন বলল ভবিষ্যতে একবার চ্যালেঞ্জ হলো, আজ থেকে ২০ বছর পরে কোথায় যাব আমি? হাইকোর্টে রিট পিটিশন করব। সুপ্রিম কোর্টের এই অ্যাডভাইজারি ওপিনিয়নের ভিত্তিতে এটা করার পরে হাইকোর্টের রিট পিটিশনের অপশন আর ওপেন থাকে? নো। আইনি ভিত্তি রচনার জন্য যদি গণভোটে যায় তাহলে এটা হবে সবচেয়ে পাওয়ারফুল। ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন। জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। তবে অনেক দলই আইনি জটিলতায় না গিয়ে প্রধান উপদেষ্টার আদেশ জারির কথা বলেন। গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের আরপিওতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়। যেহেতু আমরা জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সিরিয়াস, আমাদের গণভোটে খুব বড় রিজার্ভেশন নাই, কিন্তু সেই গণভোটটা হতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করছে, যার মধ্যে দিয়ে সেই গণভোট হতে হবে। কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যান্ড অ্যামেন্ড পাওয়ার পেয়েছি, সেই ভিত্তিতে প্রধান উপদেষ্টা আমাদের এই জুলাই সনদটাকে উনি একটা আদেশ আকারে, অর্ডার আকারে এটা জারি করতে পারেন। এমন একটা আদেশ থাকা অথবা অধ্যাদেশ থাকা যেটার মধ্য দিয়ে আগামী সংসদকে দুটো রাজনৈতিক ক্ষমতা দেওয়া হবে। একটা হচ্ছে 5 বছর এই তারা দেশ পরিচালনার কাজ করবেন, নিয়মিত কাজ করবেন। অন্যদিকে আরেকটা হচ্ছে তারা মৌলিক সংস্কারের এখতিয়ার প্রাপ্ত হবেন। দলগুলো একমত না হলে একাধিক প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন মনে করে সম্ভবত আপনারা সকলে মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এক জায়গায় আসতে পারবেন। যদি সেটা না হয়, শেষ বিচারে এই সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের এবং রাজনৈতিক দলগুলোর। দ্রুত কাজ শেষ করা নির্দেশ সহ জুলাই সনদ বাস্তবায়ন ও গ্রহণযোগ্য দলিল করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ১৫ অক্টোবরের আগেই সব প্রক্রিয়া শেষ করতে চায় কমিশনও। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন কমিশনের সদস্যরা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দলের কাছ থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। এছাড়া গণমাধ্যমগুলো ঐকমত্য কমিশনকে সমর্থন দিয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। এ সময় কমিশন সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন জরুরি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। একই স্থানে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পতিত সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে কোনো উন্নয়ন হয়নি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে বৈঠকে কথা হয়েছে। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা ইস্যুও। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। জাতিসংঘের বিদায়ী আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন। রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি এখনও বেশ কঠিন। গত সপ্তাহে জাতিসংঘে মালয়েশিয়া, ফিনল্যান্ড আর বাংলাদেশের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেখানে আমরা বাংলাদেশের আর্থিক চাহিদার বিষয়টা তুলে ধরেছি। শরণার্থীদের প্রতি এই দেশের অসাধারণ আতিথেয়তার কথাও বলেছি সেখানে। রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকার জন্য আমরা বর্তমান আর আগামী দিনের সরকারকে ধন্যবাদ জানাই। একই ভেন্যুতে আমরা বিএনপি পরিবারের ব্যানারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUTর শিক্ষার্থীদের সহযোগিতা দেওয়া হয়। আয়োজনের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে মাস্তান তৈরি করা হয়েছে। 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিকে গুলশানের একটি হোটেলে শিক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিএনপি। বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার সংস্কার জরুরি, তবে তার প্রধান ভিত্তি হবে গণতন্ত্র। জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে হলে একটি সমন্বিত শিক্ষানীতি প্রয়োজন বলেও মত দেন অতিথিরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইস রাষ্ট্রদূত রেতো রেংলে। সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে আমিরের কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই জামায়াতে আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, কূটনৈতিক বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সুইস রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তারা। হঠাৎ ঝড়ে লন্ডভন্ড রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কয়েকশো বাড়িঘর এবং গাছপালা। সকাল 6:30 নাগাদ ঝড়ের আঘাতে কাইমনোহালী, চরনোহালী, পূর্বকচুয়া, সর্দারপাড়া, মিনার বাজার এবং চর বাগডোহারা গ্রামের কয়েকশো কাঁচা, আধা পাকা ও পাকা বাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সংযোগ, গাছপালা উপড়ে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। এছাড়া বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ বিষয়ে আমরা আরো জানবো। রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, ঝড়ে কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? এর আগের সংবাদে আপনার সাথে কথা হয়েছিল, অনেকগুলো বৈদ্যুতিক খুঁটি ঝড়ে নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। তো কি অবস্থা এই মুহূর্তে এলাকার? রান্নাবান্নাও তো অনেকে করতে পারেনি। মাঝহার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
সবচেয়ে কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি একটু বলবেন। আপনার সাথে কথা হয়েছিল এর আগেও। হ্যাঁ লোপা, আপনাকে শুনতে পাচ্ছি। আসলে বিষয়টি হচ্ছে এখানে নেটওয়ার্কেরও প্রবলেম আছে। আমি যদি আপনাকে তথ্য দেই যে আমরা আলমবিদিতর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মধ্যে আছি। এখন যে কথাটি আপনি বলছিলেন রান্না বান্না করবার যে বিষয়টি, সেটি কিন্তু একেবারে মানে অপরিমিত হয়ে গেছে। অর্থাৎ অনেক ঘর রান্না করতে পাচ্ছেন, অনেকেই রান্না করতে পাচ্ছেন না। আমি যদি আপনাকে এই বাড়িটার তথ্য দিতে চাই, এই যে বাড়িটাই হচ্ছে যে এখানে একটি দোকান ছিল, সেই দোকানটি কিন্তু পুরোটাই এ ধরনের হয়ে গেছে। এবং এই বাড়িরই যে বাড়িটা ছিল তার পেছনে 2টি ঘর ছিল, সেই ঘর দুটি যদি আমি আপনাকে দেখাতে পারি, এই বাড়িতে কিন্তু এখন রান্না হচ্ছে না। এখানে যে গরু ছাগল ছিল সেগুলো তারা অন্য জায়গায় রেখে এসেছেন। এবং এই তথ্য হচ্ছে যে রংপুরের যে গঙ্গাচড়া উপজেলার 5টি ইউনিয়ন আছে, 5টি ইউনিয়নের কিন্তু প্রায় 1200-রও বেশি ঘরবাড়ি এভাবে কিন্তু একেবারে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। এখানে আমরা দেখেছি যে বিকেল থেকে এখানে পরিদর্শন করছেন পুরো ঘটনাস্থলগুলো এখানকার যে উপজেলা নির্বাহী অফিসার আছেন জনাব মাহমুদুল হাসান মৃধা। আমি আপনার কাছে জানতে চাই যে তথ্যটি জানতে চাই যে আপনারা এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য কি উদ্যোগ নিয়েছেন। আপনারা জানেন আজ সকালের যে ঘূর্ণিঝড়ে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় প্রায় 1200টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে তাদের কাছে শুকনো খাবার বিতরণ করেছি। একই সাথে তাদের আর্থিক সহায়তা সহ অন্যান্য যে সহায়তা সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য সকল ব্যবস্থা করেছি। আমরা আশা করছি যে আজ এবং কালকের মধ্যে আমরা তাদের যে পুনর্বাসনের যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারবো। আমরা একটা দেখি যে সরকারি তরফে শুধু টিন দেয়া হয়, আসলে তার সাথে তো একটা ঘর উঠাতে গেলে অনেক আনুষঙ্গিক আরো জিনিসপত্র লাগে এবং শ্রমিকেরও অনেক এখন দামও বেশি। সেই জায়গায় আপনারা কিভাবে এদেরকে? আমরা একই সাথে আমাদের উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই যে আপনার টিনের পাশাপাশি তাদের জন্য যে প্রয়োজনীয় যে জিনিসপত্র, শ্রমিকের যে মজুরি, এই বিষয়গুলো আমরা সাথে ইনক্লুড করে আমরা তারা যেন পরিপূর্ণভাবে ঘরগুলোকে আবার পুনরায় এটা স্থাপন করতে পারে, সেই জন্য আমরা যা ব্যবস্থা আমরা গ্রহণ করব। বলছিলেন যে গঙ্গাচড়ার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি বলছিলেন যে যথাযথ ব্যবস্থা তারা নিয়েছেন, তারা কিছু খাবার এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে সে কথা বলছেন। তবে আমরা অনেকের সাথে কথা বলেছি, এখনই কিন্তু সব মানুষ কিন্তু খাবার পায়নি। হয়তো তাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে হয়তো সেগুলো পৌঁছে যাবে এবং তাদের যে ঘর বাড়িগুলো তুলে দেয়া এবং শ্রমিক মজুরি সহ অন্যান্য যে আনুষঙ্গিক যে বিষয়গুলোকে সেগুলো দেখবার তারা বলছেন, ইউনো মহোদয় বলছেন। কিন্তু বাস্তবতা হলো মানুষগুলো তারা যেটি চান সেটি হলো যে এটি যেন কথার কথা না থাকে, দ্রুত যেন এইসব বিষয় বাস্তবায়ন চান তারা। ধন্যবাদ মাঝার আমাদের সাথে যোগ দেবার জন্য। 5 জেলায় বজ্রপাতে 8 জন নিহত হয়েছে, এর মধ্যে কুমিল্লায় মারা গেছেন 3 জন। হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতে নিহত 3 জনের মধ্যে 2 জন নারী এবং 1 জন পুরুষ। স্থানীয়রা জানায় তারা উজানচর ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য ভবানীপুর ঘাটে অপেক্ষা করছিলেন। এ সময় বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়। ঝিনাইদহে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছে আরও 2 জন। স্থানীয়রা জানায় আরমুখী গ্রামের শিমুল বিশ্বাস বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এছাড়া শৈলকুপার শেখরা গ্রামের বাড়ির পাশে কাজ করছিলেন হুরমত শেখ। বাড়ি ফেরার সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি। এদিকে গাইবান্ধা, নওগাঁ ও নারায়ণগঞ্জে বজ্রপাতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। শারদীয় দুর্গাপূজা এবং খাগড়াছড়ির ঘটনাকে ঘিরে ফ্যাসিস্ট এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, কিন্তু সব চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ফ্যাসিস্ট এবং তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করেছিল। এসব ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধন ছিল, এমন অভিযোগও তোলেন উপদেষ্টা। তিনি জানান, প্রত্যেকটি ঘটনায় জিডি করা হয়েছে, তদন্ত চলমান, তবে এখনো কেউ গ্রেফতার হয়নি। উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেন, ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চক্রান্তে ফ্যাসিস্টের দোসরদের মদদ রয়েছে, যা ইতোমধ্যে প্রমাণিত। যারা সঠিক তথ্য পরিবেশন করে ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে। এদের সাথে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয় নাই, যেহেতু এটা ইনভেস্টিগেশন চলছে। খাগড়াছড়ির সদর পৌর এলাকা গুইমারা উপজেলায় এখন অনেকটাই স্বাভাবিক জনজীবন। শহর জুড়ে বেড়েছে যানবাহন এবং মানুষের চলাচল।
গতরাতে 144 ধারা প্রত্যাহার করে নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসকের জারিকৃত পরিপত্রে উল্লেখ করা হয়, সদর পৌর এলাকা ও গুইমারা উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় 144 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শনিবার সকালে সামাজিক মাধ্যমে অবরোধ তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে যুগ্ম ছাত্র জনতা। বলা হয়, 8 দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাস মেলায় কর্মসূচি প্রত্যাহার করা হলো। গত 27 সেপ্টেম্বর সিঙ্গিনালা এলাকায় কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। জেলায় সকাল সন্ধ্যা অবরোধ ডাকে যুগ্ম ছাত্র জনতা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় 144 ধারা জারি করে প্রশাসন। যারা ছিল বর্তমান তুলে দিচ্ছে, বর্তমান করেন খাগড়াছড়ির ভিতরে মানুষ পাহাড়ি বাঙালি সবাই আসতেছে, বাজার সাজা করতেছে। জামিলাগুলি ছিল, ওগুলি এখন আর নাই। চাইলে আপনারা সবাই সাজেকে যেতে পারেন। সিলেটের কোম্পানিগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়েছে পরিবহন শ্রমিকরা। দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সামনে পুলিশ চেকপোস্টে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন 5 পুলিশ সদস্য। পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্টের কার্যক্রম চলাকালে যথাযথ কাগজপত্র না থাকায় একটা বালুবাহী ট্রাক আটক করা হয়। এ সময় পরিবহন শ্রমিক নেতা মাহফুজ আহমেদের নেতৃত্বে পুলিশের উপর হামলা হয়। সে সময় আটক ট্রাকটিও তারা ছিনিয়ে নিয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় 7 জন গ্রেফতার হয়েছে। শনিবার রাতে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ নরসিংদী সদর থানায় মামলাটি দায়ের করেন। এতে 5 জনের নাম উল্লেখ সহ আসামি করা হয়েছে অজ্ঞাত 25 থেকে 30 জনকে। পুলিশ জানায়, গতকাল শহরের আরশিনগর এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ে বাধা ও 2 চাঁদাবাজকে আটক করলে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে আনোয়ার হোসেনকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরবর্তীতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। কালকা যে পুলিশ সার্কেলটা মারছে পুরাটাই অন্যায় হয়েছে। আমরা চাঁদাবাজ মুক্ত নরসিংদী জেলা চাই। এটা যদি না উঠায় তাহলে আমরা উপকৃত হই, আর যে উড়াইয়া যে কি কাজ করে এটা আমরা কিছুই জানি না। আমরা গতকালকে একটা মামলা নিয়েছি এবং এই জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। আমরা যাচাই বাছাই করে দেখতেছি, মেসেজটা এরকমই যে অপরাধী যেই হোক তাকে আমরা আইনের আওতায় আনবই। ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। একদিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও 1042 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের রিপোর্টে এই তথ্য জানানো হয়, যেখানে বলা হয়, গতকাল শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 198 জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে 121 জন এবং ঢাকা বিভাগে 201 জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবছর এখন পর্যন্ত 212 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 110 জন পুরুষ ও 102 জন নারী। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 49,907 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিসিবি নির্বাচনে বাধা নেই, অংশ নিতে পারবে 15 ক্লাব। পাশাপাশি অ্যাডহক কমিটি থেকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠি বৈধ বলে জানিয়েছেন চেম্বার আদালত। এদিকে নির্বাচন ইস্যুতে হাইকোর্টের আদেশ স্থগিতই থাকছে। আজ রোববার আপিল বিভাগের বিচারপতি ফারা মাহবুব এই আদেশ দেন। সোমবার বিসিবি নির্বাচন, কিন্তু এখনো চলছে নানা নাটকীয়তা। নির্বাচনের একদিন আগে কাউন্সিলরশিপ ফিরে পেল দুদকের তদন্তে থাকা 15 ক্লাব। দুপুরে চেম্বার আদালতে বিচারপতি ফারা মাহবুব এই আদেশ দেন যে সব কিছু যথেষ্ট স্বচ্ছভাবে হয়েছে এবং 15টি ক্লাব আজকে সিএমপি ফাইল করেছে, ওইখানেও আমরা অ্যাপিয়ার করেছিলাম। কোর্টকে আমরা সাবমিশন রেখেছি যে আমরা কোনোভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাই না। বাকি সব পুরোটুকু সিদ্ধান্ত কোর্টের এখতিয়ার। কোর্ট এটা সন্তুষ্ট হয়ে ওই কেসেও স্টে দিয়েছে এবং কাউন্সিলরশিপ তাদেরকে ফেরত দিয়েছে।
প্রশ্ন ওঠে, তাহলে ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে কি কোনো বাধা আছে? নির্বাচন মানে আপনারা জানেন যে মামলা হবে, ডাকসুর নির্বাচনও মামলা হয়েছে, কিন্তু এই মামলাতে যদি প্রাইমা ফেসি যদি কোনো উপাদান সিরিয়াস পাওয়া যেত সেরকম, তাহলে কিন্তু নির্বাচন ঠিকই স্থগিত হতো। নির্বাচন যেহেতু অনারেবল চেম্বার জাজ স্থগিত করেনি, তার মানে প্রাইমা ফেসি আপনাকে বুঝতে হবে যে এই প্রক্রিয়া যেগুলাকে চ্যালেঞ্জ করা হয়েছে সেগুলো আসলে সঠিক ছিল। তবে রিটকারী আইনজীবীর দাবি, নির্বাচন হয়ে গেলেও সেই নির্বাচন হয়ে থাকবে প্রশ্নবিদ্ধ। যে সমস্ত মামলাগুলো হাইকোর্টে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, সেগুলো নিষ্পত্তি যে পক্ষেই যাক না কেন, এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ক্রিকেট বোর্ড যেটা গঠন করা হবে সেটা প্রশ্নবিদ্ধ হবে। আমরা চাই না বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় খেলা এই ক্রিকেট এবং ক্রিকেট বোর্ডের গঠন, তার নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলুক। এদিন একই আদালতে অ্যাডহক কমিটি থেকে জেলা বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের 18 সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতার বিষয়টি ওঠে। সেটি হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিতই থাকছে, অর্থাৎ আমিনুল ইসলামের চিঠির কার্যকারিতা বৈধ। ধরেন যে সমস্ত ব্যক্তি ইতিপূর্বে কাউন্সিলর হিসেবে এসেছিল তাদেরকে বাদ দিয়ে নতুন কাউন্সিলর হয়েছে, তারা কিন্তু হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছে। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী ওই রিট পিটিশনটা শুনানি হয়ে যদি চূড়ান্ত বিবেচনায় ঠিক হয়, তাদের কাউন্সিলর মনোনয়ন করাটা সঠিক ছিল। তাদেরকে বাদ দিয়ে নতুন করে কাউন্সিলরদের মাধ্যমে যে ভোট হয়েছে, তখন সেই ভোটটাও তো বাতিল হয়ে যেতে পারে। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর নির্বাচিত 25 জন পরিচালকের মধ্য থেকে বোর্ড সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়ে থাকেন। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতিনিধি দল। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বৌদ্ধ ধর্মীয় নেতারা প্রবারণা পূর্ণিমার মাহাত্ম্য বর্ণনা করে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টাকে বিহার পরিদর্শনের আমন্ত্রণও জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের সহ আরও অনেকে। পাশাপাশি উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি অনিয়মের শ্বেতপত্র প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার। তিনি বলেন, এই শ্বেতপত্রেই উঠে আসবে বিগত সরকারের সময়ে অপ্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষক নিয়োগে দুর্নীতি, এমপিও করতে দলীয় বিবেচনা এবং আর্থিক অনিয়ম। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি, এই স্লোগানকে ধারণ করেই বিশ্ব শিক্ষক দিবস 2025-এর অনুষ্ঠান, যার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা জানান, নানা বাধা আছে, তারপরেও দেশের শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত করতে কাজ চলছে। বলেন, দুর্নীতি ঠেকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে উন্মুক্ত দরখাস্তের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। দ্রুতই প্রকাশ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের শ্বেতপত্র। কর্তৃত্ববাদী ওই সরকার তো দমনের বদলে উৎসাহ দিয়ে গেছে ক্রমাগত। শিক্ষা মন্ত্রণালয় এই সকল দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করতে চায়। কারিগরি সচিবের নেতৃত্বে এই কাজ চলমান রয়েছে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, তথ্য উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করুন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, মুখে সম্মান করলেও চাকরির গ্রেড অনুযায়ী শিক্ষকদের মর্যাদা নির্ধারণ করেন আমলাসহ সবাই। জানান, সরকারি কলেজের অধ্যাপকের গ্রেডও যুগ্ম সচিবের নিচে। প্রাথমিক শিক্ষকদের অবস্থা আরও করুন, যা শিক্ষা ব্যবস্থাকে ব্যাহত করে। সবচেয়ে নিচে রয়েছেন আমাদের প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকগণ। তারা কত গ্রেডে বেতন পান? 13। অর্থাৎ একজন কম্পিউটার অপারেটরের স্কেলে আমি তাকে ফেলেছি। এই হচ্ছে তার সম্মান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, শুধু ভারত শ্রীলঙ্কা নয়, এমনকি বাংলাদেশের চেয়ে দুর্বল অর্থনীতির দেশ পাকিস্তানেও শিক্ষা ব্যবস্থা অনেক এগিয়ে। মেধাবীদের শিক্ষকতায় আনতে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। অনেক দেশ আছে যেখানে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যত বেতন পান, প্রাইমারি স্কুলের একজন শিক্ষকও ওই বেতনটা পান, যাতে করে তারা সত্যিকারভাবে এই প্রাইমারি এডুকেশন সেক্টরে অত্যন্ত মেধাবীদের আমরা আকর্ষণ করতে পারি। প্রতি বছরের মতো এবারও 12 শিক্ষককে দেওয়া হয় গুণী শিক্ষক সম্মাননা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে সন্তানতুল্য শিক্ষার্থীদের বাঁচাতে নিজেই মৃত্যুকে আলিঙ্গন করেন শিক্ষক মাহেরিন চৌধুরী।
সংসার জীবনে তিনি ছিলেন কারো স্ত্রী, কারো মা, কারো প্রিয়জন। তার শূন্যতা এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবার। না থেকেও মাহিরিন যেন আছেন সবখানেই। বিশ্ব শিক্ষক দিবসে এই মহান শিক্ষককে স্মরণ করছে যমুনা টেলিভিশন। বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিকী টিপু, ছবি তুলেছেন মাসুম খান। পাখির মতো করে জীবনকে কি বন্দি করে রাখা যায়? এমন করে বন্দি করা যেন কোনোদিনও সে উড়ে যেতে না পারে। সম্ভব হলে হয়তো এমন একটি মায়ার খাঁচা বানিয়ে সেখানে চিরদিনের জন্য মাকে লুকিয়ে রাখত মিয়াদ মাহিব। মাইলস্টোন ট্র্যাজেডির আগুনের লেলিহান শিখা আর ধ্বংসযজ্ঞের ভিতরে থেকেও শিক্ষক মাহিরিন চৌধুরী নিজের জীবনের কথা ভাবেননি। আগুন থেকে একে একে বের করে আনেন অন্তত 20 শিক্ষার্থীকে। হয়তো ভেবেছিল ওরাও তার সন্তান। সে নিজেই আমার হাতটা জোর করে ধরে বুকের উপর রেখে বলল যে তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না ইহকালে, আমি চলে যাচ্ছি। মনসুর হেলাল এখনো বিশ্বাস করতে পারেন না মাহিরিন নেই। মনে হয় এই তো এখনই বেজে উঠবে ডোরবেলটা, স্কুল শেষে ফিরবেন বাড়িতে। প্রতিটা মুহূর্তেই একটা শূন্যতা কাজ করে। শুধু আমি না, আমার ছেলে দুজন আছে, সবার ভিতরেই যে কোনো মুহূর্তে হয়তো একজন আরেকজনের ওইভাবে আমরা বুঝতে দিচ্ছি না। যে ড্রেসিং টেবিল ছিল মাহিরিনের দখলে, সেখানে এখন পুরোটাই মনসুর হেলালের একার অধিকার। যে বারান্দায় দুজন বসে গল্প করতেন, জোছনা দেখতেন কফির মগ হাতে, সেখানে এখনো 2টি চেয়ার থাকলেও বসেন কেবল একজন। এই অপ্রিয় একচ্ছত্র আধিপত্য তো কখনোই চাননি তিনি। হঠাৎ দাঁড়িয়ে পড়েন স্ত্রীর ছবির সামনে, জানান বিস্তর অনুযোগ আর অভিমানের কথা। পরম মমতায় স্মৃতি জমিয়ে রাখেন মনের গভীরে। দেখেন, ওর অবর্তমানে অনেক কিছুই যেগুলো ও ক্লিন রাখতো, সেই জায়গাগুলো সবই। সবচেয়ে কাছের বন্ধু মা, তার কাছেই ছিল সব আবদার, চাওয়া পাওয়া। পরীক্ষার হলে সব সময় নিয়ে যেতেন মা। সেই মাকে হারিয়ে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় অংশ নিচ্ছে তারা, অথচ পাশে নেই মা। 3টা, 3:30 থেকে 4টা 5টা এরকম হয়। এই টাইমটা তো ধরেন একটা বেল বাজতো যে মা আসতো, তো ওই জিনিসটা লাগে আর কি, যে আচ্ছা নাই, একা একা লাগে একটু, মা নাই বলে। তারপরে যেরকম বাংলা পড়াশোনায় মা আগে থাকতে বিয়ে করতো। 99%ই মা বেসিক্যালি ওদের শিক্ষার অংশটাকে ফলো আপ করতো এবং সেইভাবে সে গাইড করতো। এখন ওর অবর্তমানে সেই জায়গাটা আমার একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের প্রিয় শিক্ষকদের একজন ছিলেন মাহিরিন মিস। পড়ালেখার বাইরেও তাদের সুখ দুঃখের ভাগিদার হতেন তিনি। শিক্ষার্থীরাও ছুটে আসতো তার কাছেই। বাসায় আসলে হাতে চকলেট, তো বললাম যে তোমার আবার কে চকলেট দিল? তো বলে যে আর বললো না, আসতেছি স্কুল ছুটি হওয়ার পরে অনেক স্টুডেন্ট তো যে মাঠে খেলাধুলা করে, দৌড়ায় আইসা বলে মিস এই চকলেটগুলো আপনার জন্য রাখছিলাম। বেদনার ভারে মুষড়ে পড়েছেন স্বজনরা। স্মৃতি ধরে রাখতে মাহিরিন চৌধুরীর মতো যারা মানবতার সেবায় অবদান রেখে চলেছেন, তাদের সহযোগিতায় একটি পারিবারিক ট্রাস্ট গঠনের প্রক্রিয়া চলছে। যেরকম বড় মানের মন মানসিকতা একজন মানুষের পরিচয় দিয়ে দিছে, এটা যেন আমরা নিজেরা একটা ধারণ করতে পারি, তার বাচ্চারা ধারণ করতে পারে। শিক্ষক মাহিরিন চৌধুরী নিজের জীবন দিয়ে বার্তা দিয়ে গেলেন, শিক্ষকের কাজ শুধু ক্লাসে পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের জীবন গড়তে যেমন পারেন, জীবন বাঁচাতেও পারেন একজন দায়িত্ববান শিক্ষক। বিশ্ব শিক্ষক দিবসে মাহিরিন চৌধুরীর মতো সকল শিক্ষককে জানাই বিনম্র শ্রদ্ধা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। অনূর্ধ্ব-17 নারী এশিয়ান কাপ বাছাই পর্বের আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ। ভিসা জটিলতায় আজ দলের সঙ্গে যেতে পারেনি 3 জন কোচিং স্টাফ। অনূর্ধ্ব-17 নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, হেড কোচ ও অন্যদের ভিসা হলেও সহকারী কোচ জয়া চাকমা, গোলরক্ষক কোচ ইমন ও ম্যানেজার মিরনার ভিসা হয়নি। ভিসা জটিলতা কাটার সাথে সাথেই দলের সাথে যোগ দেবেন কোচিং স্টাফরা। সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সাথে খেলবে টাইগ্রেসরা। দুবাইয়ে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার পর এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে জর্ডানে পাড়ি জমাবে বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দল। গ্রুপ এইচে তাদের প্রতিপক্ষ তাইপে ও জর্ডান। সবশেষ সাফে রানার্স আপ হওয়া লাল সবুজ দলের হেড কোচের দায়িত্ব পালন করছেন সাইফুল বারী টিটু।
প্রস্তুতিতে সময় কম পাওয়ায় কিছুটা ঘাটতি দেখছেন তিনি। নিজেদের সেরাটা দিয়ে লক্ষ্য পূরণে সর্বোচ্চটা দেওয়ার কথা জানান অধিনায়ক অর্পিতা বিশ্বাস। বাংলাদেশ আফগানিস্তান সিরিজের খবর। সিরিজের তৃতীয় শেষ টি-20তে আজ শারজায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে রাত 8:30টায়। এই ম্যাচ জিতলেই 3-0-তে আফগানদের হোয়াইট ওয়াশ করবে টাইগাররা। শেষ ম্যাচের একাদশেও আসতে পারে পরিবর্তন। এই সংস্করণে প্রথমবার আফগানদের হোয়াইট ওয়াশের হাতছানি জাকের আলীদের। পরপর দুই দিন ম্যাচ খেলার ধকল কাটাতে শেষ টি-20-র আগে বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। ছিল না কোনো প্রি ম্যাচ সংবাদ সম্মেলন। আফগানদের কাছে 2018 সালে দেরাদুনে এই সংস্করণে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা। এবার হাতছানি সেই প্রতিশোধ নেয়ার। জুলাই গণহত্যায় দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের আনুষ্ঠানিক তদন্ত দ্রুতই শুরু হবে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এদিন কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আর সিরাজগঞ্জে 3 জন হত্যা মামলায় সাবেক এমপি জানাতারা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দলকে বিচারের মুখোমুখি করতে গত মে মাসে সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। তবে এতদিনেও শুরু হয়নি সেই আইন প্রয়োগ। দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে ট্রাইব্যুনালে করা আবেদনও ফাইলবন্দি। তবে রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের বিচারে এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। আমাদের কাছে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অভিযোগে এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন। আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। এদিন সিরাজগঞ্জে 3 জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাতারা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। আর কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 4 জনই পলাতক রয়েছেন। এই ফর্মাল চার্জে আমরা মাহবুবুল আলম হানিফের ব্যাপারে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ নিয়ে আসছি। এই আন্দোলনকারীদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যথেষ্ট এই প্রেস কনফারেন্সে নিজে উপস্থিত ছিলেন এবং সেখানে ষড়যন্ত্র প্লাস 29শে জুলাই কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দমনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন সেটা আরেকটা চার্জ, এবং কুষ্টিয়া শহরে 6 জনকে হত্যা। এছাড়া গুমের এক মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। চিফ প্রসিকিউটর জানান, গুমসহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এই সপ্তাহে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা করছেন তারা। এদিকে রবিবার ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলের 6 জন হত্যা মামলার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ছুটির পর জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা। সকাল থেকেই আবাসিক হল, টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের সমস্যার সমাধানে আশ্বাস দিচ্ছেন, পৌঁছে দিচ্ছেন ব্যালট নম্বর এবং নির্বাচনী অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র। প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, সময় বৃদ্ধি করায় 5 থেকে 14 অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। 16 অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হচ্ছে বলেও জানান তিনি। এর আগে 20 সেপ্টেম্বর প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। এতে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে থাকেন। এ সময় ছাত্রদল সহ অন্যান্য অনেক প্রার্থীরা ভোট পেছানোর দাবি তোলেন। পরে জরুরি সভায় নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেয় কমিশন। সব দিক থেকে হামাসকে কোণঠাসা করতে মরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সোমবার কায়রোয়ে শুরু হতে যাওয়া আলোচনায় খুব দ্রুত সিদ্ধান্ত না নিলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর জন্য সব পথ বন্ধ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কথার সুর ধরেই বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকি, সোজাভাবে হোক কিংবা কঠোরভাবে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজাকে সন্ত্রাসমুক্ত করবেই সেনারা।
ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবে প্রাথমিকভাবে হামাস ইসরায়েলের আংশিক সম্মতির পর মিশরে শুরু হতে যাচ্ছে বিস্তারিত আলোচনা। পরোক্ষ বৈঠকে যোগ দিতে এরই মধ্যে কায়রোয় পৌঁছেছে মধ্যস্থতাকারীরা সহ সব পক্ষের প্রতিনিধিরা। আলোচনায় হামাসকে চাপে রাখতে আগেভাগেই হুমকি থামকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, পূর্ণাঙ্গ চুক্তির জন্য খুব দেরি করতে রাজি নন তিনি। জানান, হামাসকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নয়তো সব পথ বন্ধ হয়ে যাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের জন্য। কিছুক্ষণ পর আরেক পোস্টে বলেন, গাজার নির্দিষ্ট রেখার বাইরে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে ইসরায়েল, তবে কোন এলাকা কিছুই স্পষ্ট করেননি। একই সুরে কথা বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, শান্তি চুক্তি চূড়ান্ত করতে দ্রুত বন্দোবস্তের তাগাদা দিয়েছেন কায়রোর আলোচক দলকে। শিগগিরই জিম্মিদের ফেরার খবর দেবেন বলেও আত্মবিশ্বাসী নেতানিয়াহু। যে কোনো মূল্যে হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজাকে সন্ত্রাসমুক্ত করবে তার সেনারা, দিয়েছেন এমন হুমকি। গুরুত্বপূর্ণ অর্জনের প্রান্তে আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে সব জিম্মির মুক্তির খবর দিতে পারবো। দ্বিতীয় ধাপে হামাস নিরস্ত্রীকরণ এবং গাজাকে সন্ত্রাসমুক্ত করা হবে, হয় ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী কূটনৈতিক পথে, নয়তো আমাদের সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে। এত কূটনৈতিক তৎপরতার মধ্যেও বন্ধ হয়নি গাজায় আগ্রাসন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের শান্তি প্রস্তাবে ভরসা রাখতে পারছে না হামাস। ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবন্ধের আহ্বানের পরও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে আরও ৭০ ফিলিস্তিনি। এর আগে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার কিছু অংশ মেনে নেয়ার কথা জানায় হামাস। ফলে গাজায় হামলা বন্ধের আহ্বান জানান ট্রাম্প। তবে এরপরও বিমান হামলা চালিয়ে গেছে তেল আবিব। ধ্বংস হয়েছে বেশ কিছু বহুতল ভবন, আহত বহু গাজাবাসী। ইসরায়েলি হামলায় প্রাণ ভয়ে শহর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ মানুষ। তবে তথাকথিত এই মানবিক অঞ্চলেও থামছে না নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। শিগগিরই যুদ্ধ বন্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির ব্যাপারে নেতানিয়াহু সরকারকে সম্মতি জানাতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। শনিবার রাজধানী তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। তাদের হাতে ছিল ব্যানার ফেস্টুন। সাপ্তাহিক এই র্যালিতে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। এ সময় জিম্মিদের দেশে ফিরিয়ে আনার চুক্তি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। একই সাথে বেনিয়ামিন নেতানিয়াহুর সদিচ্ছা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অনেকে। তাদের অভিযোগ, প্রতিবারের মতো এবারও হয়তো চুক্তি বানচালের চেষ্টা করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তাই শান্তি চুক্তি বাস্তবায়নে ট্রাম্পের উপরই ভরসা রাখছেন জিম্মিদের পরিবার স্বজনরা। আরও একবার স্বাগত, আপনারা দেখছেন সব খবর। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় তারা ৬ দফা দাবি তুলে ধরেন। স্বাস্থ্য সহকারীদের দাবির মধ্যে রয়েছে নিয়োগ বিধি সংশোধন, সার্টিফিকেট, ব্যাচেলর অব সায়েন্স সংযুক্তি, ১৪তম গ্রেড প্রদান। কর্মবিরতির কারণে শিশুদের টিকা দিতে গিয়ে অনেক অভিভাবক বিপাকে পড়েন। ঝালকাঠিতে উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। এছাড়া দিনাজপুরের হিলি, মুন্সিগঞ্জের সিরাজদি খান ও পটুয়াখালীতেও একই দাবিতে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে। আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-20 সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে এই সিরিজের মাধ্যমে ১০০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন মুশফিকুর রহিম। ২ টেস্ট ও ৩ টি-20 খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আইরিশরা। ১১ নভেম্বর সিলেটের প্রথম টেস্টের পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরবে ২ দল। হোম অব ক্রিকেটে ১৯ তারিখ শুরু হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট। সব ঠিক থাকলে সেটি হবে মুশফিকের ১০০তম টেস্ট। এখন পর্যন্ত ৯৮ টেস্টে ১২ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে ৩৮.১০ গড়ে ৬,৩২৮ রান করেছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার। এটি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ। এর আগে ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল ২ দল, যেখানে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।
ভারী বর্ষণ, আকস্মিক বন্যার ভূমিধসে বিপর্যস্ত নেপাল। দুই দিনের প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪৭ জনে। বজ্রপাত, ভূমিধস সহ বন্যাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ বানের পানিতে ভেসে যাওয়া অন্তত 11 জন। ধারণা করা হচ্ছে আরও বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা পুরো দেশ থেকে সড়কপথে বিচ্ছিন্ন রাজধানী কাঠমান্ডু। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেশের বেশ কয়েকটি নদীর পানি। খুলে দেওয়া হয়েছে অর্ধশতাধিক স্লুইস গেট। বৃষ্টির পানিতে তলিয়েছে শহরাঞ্চলের রাস্তাঘাট, ব্যাহত যান চলাচল, ভেঙে গেছে একাধিক সেতু, বিঘ্ন ঘটছে বিমান চলাচলেও। এদিকে ভারত সীমান্তবর্তী ইলাম জেলায় একাধিক ভূমিধসে কমপক্ষে 18 জন মারা গেছে। সোমবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।